একটি ঘর নেওয়া সবার স্বপ্ন। কেউ তার এই স্বপ্ন পূরণ করতে পারে, আবার কারো স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়। আজকের এই মুভিতে আমরা এরকমই একটি পরিবারের গল্প দেখব, যারা নিজেদের জন্য একটি ঘর কিনতে চায়, কিন্তু জীবন তাদের সামনে এরকম সমস্যা এনে দাঁড় করায় প্রতিবার তারা ব্যর্থ হয়। কিন্তু এই বাধা অতিক্রম করে তারা শেষ অবধি কি তাদের স্বপ্ন পূরণ করতে পারবে, তাই দেখব এই ভিডিওতে। আজকে আমরা এক্সপ্লেন করব 3BHK মুভিটি। গল্পটা এতটাই ইমোশনাল, তাই ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। মুভি শুরু হয় ভাসু নামের একটি লোককে দেখিয়ে। তারা একটি ঘর নেবার জন্য এখানে এসেছে। তার পরিবারের 2 সন্তান রয়েছে, প্রভু এবং আরতি। এটি একটি মধ্যবিত্ত পরিবার। বাসু একটি ফ্যাক্টরিতে হিসাব রক্ষকের কাজ করে। যখন তারা এই ঘরে আসে, প্রভু আর আরতির এই ঘরটি পছন্দ হয় না, কারণ ঘরটা অনেক ছোট এবং এই ঘর মালিক তেমন একটা ভালো নয়। প্রভু এখানে বলে, বাবা এর আগের ঘরটা দেখেছি, ওই ঘরটাই ভালো ছিল। তখন ভাসু বলে, ওই ঘরটার ভাড়া 500 টাকা বেশি। প্রতি মাসে 500 টাকা বেঁচে গেলে আমাদের কত টাকা সেভ হয়, আর কিছুদিনের তো ব্যাপার, তারপর তো আমরা ঘর কিনবো। তো এখানে প্রভু বলে, বাবা সে ছোটবেলা থেকে বলছো ঘর কিনবো, আজ কিনবো, কাল কিনবো, কিন্তু কখনো আর ঘর কেনা হয়নি। তুমি কবে ঘর কিনবে আদৌ তুমি নিজে জানো? এসব শুনে প্রভুর মা প্রভুকে বলে, বাবার সাথে এরকম ভাবে কথা বলছো? বাবা এত কষ্ট করে পরিশ্রম করে, ক্ষমা চাও বাবার কাছে। প্রভু এখানে তার বাবার কাছে ক্ষমা চায়। তখন তার বাবা বলে, এটা তোমার ভুল নয়, এটা আমারই ভুল। আমি সবসময় বলি ঘর কিনবো, কিন্তু কখনো ঘর কিনতে পারিনি। কিন্তু আর না, আমি অনেক কষ্ট করে 7.5 লাখ টাকা জমিয়েছি, এবার দেখবে ঠিকই আমরা ঘর কিনবো। পরের দিন পরিবারের সবাই মিলে ঘর দেখতে বের হয়। একটা কথা বলে রাখি, এই সময়টা 2005 সালের। এরপর ফ্ল্যাট দেখতে গিয়ে তাদের একটি ফ্ল্যাট পছন্দ হয়। ফ্ল্যাটের এখনো কিছু কাজ বাকি ছিল। তখন ম্যানেজার বলে, ফ্ল্যাটটি নিতে হলে আপনাকে 15 লাখ টাকা দিতে হবে। তখন ভাসু বলে, স্যার আমার কাছে তো মাত্র 7.5 লাখ টাকা আছে, এর মধ্যে কি পাওয়া যাবে না? তখন ম্যানেজার বলে, 7.5 লাখ টাকা তো একটা ছুপড়ি ঘরও পাওয়া যাবে না, আপনি ফ্ল্যাট কিভাবে নেবেন? এসব শোনার পর ভাসু ভাবে, আদৌ সে তার স্বপ্ন কি পূরণ করতে পারবে? এরপর তারা সেখান থেকে বাড়িতে চলে আসে। তখন আরতি বলে, দেখো বাবা, এভাবে চলতে থাকলেই হবে না, আমাদের একটা প্ল্যান বানাতে হবে, এবং ওই প্ল্যান অনুযায়ী কাজ করলে 1 বছরের মধ্যে আমাদের 15 লাখ টাকা হয়ে যাবে। আমাদের কাছে কত টাকা আছে? 7.5 লাখ। আর আমরা প্রতি মাসে যদি 10,000 টাকা সেভিংস করি, আর মা তো বললো যে সে তার গয়না বিক্রি করে দেবে, এখানেও কিছু টাকা হবে। আমি সব হিসাব করেছি, আমাদের একটা প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে, তাহলে 1 বছরের মধ্যে 15 লাখ টাকা আমাদের হয়ে যাবে। আর এই টাকা আমরা কোথাও খরচ করব না, যত সমস্যা আসুক না কেন। এদিকে ভাসু তার অফিসে এক্সট্রা কাজ করতে থাকে, যাতে প্রতি মাসে কিছু টাকা সেভিংস হয়। অন্যদিকে আরতি তার মাকে সাহায্য করে। তারা ঘরে থেকে কিছু খাবার জিনিস তৈরি করে, যাতে কিছুটা টাকা এক্সট্রা আসে। এরপর দৃশ্য পাল্টায়, দেখা যায় প্রভু তার স্কুলে 3টি সাবজেক্টে ফেল করেছে। প্রিন্সিপাল তার বাবাকে ডাকে এবং বলে, এরকম চলতে থাকলে তারা প্রভুকে টিসি দিয়ে দেবে। প্রভুর স্কুলে প্রভুর সাথে আইসু নামের একটি মেয়ে আছে। আইসু প্রভুর খুব ভালো বন্ধু। আইসু প্রভুকে বলে, তুই প্রাইভেট কেন পড়ো না? প্রভু এসে তার বাবাকে বলে তাকে একটা প্রাইভেট দিতে। ভাসু প্রথমে না বলল, পরবর্তীতে রাজি হয়ে যায়, কারণ এখানে তার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে সে রাজি হয়ে যায়। এরপর প্রাইভেটে যায়, আস্তে আস্তে সে রেজাল্ট ভালো করে। প্রভুর বন্ধু আইসু সবসময় প্রভুকে হেল্প করত। তো এইভাবেই তাদের স্কুল লাইফটা অনেকটা ভালোভাবে কাটে। একটা সময় চলে আসে ক্লাস 12-এর ফাইনাল এক্সামের দিন। সে এতটাই টেনশনের মধ্যে ছিল, সে যে সবকিছু পড়েছিল সে সবকিছুই প্রশ্ন দেখে ভুলে গিয়েছে। তো কোনোভাবে সে এক্সাম দেয়। তার চেহারা দেখে মনে হচ্ছিল যে তার এই এক্সামটা তত একটা ভালো হয়নি। তো এরপর যখন রেজাল্টের দিন আসে, প্রভু যখন তার রেজাল্ট দেখে, সে দেখতে পায় সে কোনো রকমভাবে পাশ করে। এই রেজাল্ট দিয়ে কোনো ভালো কলেজে স্কলারশিপ পাওয়া যাবে না। এই রেজাল্ট দেখে প্রভু অনেকটাই কষ্ট পায়। সে ভাবে সে তার বাবাকে কি বলবে। যাই হোক, এখানে তো প্রভু পাশ করে যায়, কিন্তু প্রভু যখন তার বন্ধু আইসুর রেজাল্ট চেক করে, সে দেখতে পায় আইসু ফেল করেছে। প্রভু আইসুকে বলে, দেখো সব ঠিক হয়ে যাবে, দরকার হলে রি এক্সাম দাও। কিন্তু আইসু তার কোনো কথাই শোনে না। আর হ্যাঁ, এটাই তাদের শেষ দেখা। এরপর আর আইসুকে কোথাও দেখা যায় না। প্রভু তাকে অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু সে এই শহর ছেড়ে চলে যায়। এদিকে প্রভু তার রেজাল্ট নিয়ে অনেকটা কষ্টে ছিল, মানে সে কি করবে বুঝে উঠতে পারছিল না। প্রভুর এরকম রেজাল্ট দেখে ভাসু অনেকটা কষ্ট পায়। সে ভাবতে থাকে, এত কম রেজাল্ট দিয়ে তাকে যে কোনো কলেজে ভর্তি করাতে গেলে অনেক টাকা দিতে হবে।
ভাসু তার ছেলেকে জিজ্ঞেস করে, বাবা তুমি কোন ফিল্ডে পড়াশোনা করতে চাও? তখন প্রভু বলে, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাই, কিন্তু সেখানে অনেক টাকার প্রয়োজন। ভাসু বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো ব্যাপার না, আমি তোমাকে সেই ফিল্ডে ভর্তি করিয়ে দেব। তো এখানে প্রভু বলে, তাহলে বাবা আমাদের ঘর কেনা? ভাসু বলে, ঘর দরকার হলে কয়েক বছর পর কিনবো, আগে তোমার ফিউচার। মানে ভাই দেখছো বাবা মা কতটা স্যাক্রিফাইস করে আমাদের জন্য। দেখতে থাকো, সামনে আরো অনেক কিছু রয়েছে। এরপর ভাসু তার ছেলেকে নিয়ে একটা কলেজে আসে অ্যাডমিশন করাতে। সেখানে প্রিন্সিপাল বলে, আরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দিয়ে কি করাবেন? বর্তমানে আইটি সেক্টরে ভালো ডিমান্ড রয়েছে। ভাসু তার ছেলেকে বলে, স্যার যখন বলছে তখন ভালোই হবে। তাই ভাসু তার ছেলেকে আইটি সেক্টরে ভর্তি করিয়ে দেয়। তো প্রথম দিন কলেজে আসার পর প্রভুর সাথে মনোজের পরিচয় হয়। এরপর কথা বলতে বলতে তারা ভালো বন্ধু হয়ে যায়। প্রভু এখানে লেখাপড়ায় তো তেমন একটা ভালো ছিল না। এর বিপরীত ছিল তার বোন আরতি। সে লেখাপড়ায় অনেক ভালো ছিল এবং সে ক্লাসে টপ করত। তো এভাবে কিছু সময় কাটার পর দেখা যায় তারা বাড়ির জন্য 15 লাখ টাকা জমিয়ে ফেলে এবং তারা ঘর দেখতে যায়। তো এখানে ফ্ল্যাট ম্যানেজার বলে, 15 লাখ টাকা তো সেই আগের দাম, বর্তমানে সবকিছুর দাম বেড়ে গিয়েছে, এখন সবচাইতে ছোট ফ্ল্যাট নিতে গেলেও 25 লাখ টাকা দিতে হবে। এখানে ভাসুর স্বপ্নটা আবারও ভেঙে যায়। সে এত কষ্ট করে 15 লাখ টাকা জমিয়েছে, এখন সে কিভাবে 25 লাখ টাকা জমাবে? সে ভাবতে থাকে 25 লাখ টাকা জমাতে জমাতে ঘরের দাম তখন আবারও বেড়ে যাবে, তখন সে কি করবে? আদৌ সে কি তার ঘর কিনতে পারবে? অন্যদিকে প্রভু প্রতিটি এক্সামে 2-3টি সাবজেক্টে ফেল করতে থাকে। আগেও বলেছি প্রভু পড়াশোনাতে তত একটা ভালো না, বরং সে পড়তে চেয়েছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, কিন্তু তাকে জোর করে ভর্তি করানো হয়েছিল আইটি সেক্টরে। সে কিভাবে ভালো করবে? একটা জিনিস কি জানো তো, জোর করে না কোনো জিনিস হয় না, সেটা যে কোনো কিছুই হোক না কেন। প্রভু মনোজকে বলে, ভাই আমার দ্বারা এসব কিছু হবে না, আমি চললাম, আমি অন্য কোনো কাজ করে নেব, তারপরও পরিবারের টাকা আমি নষ্ট করতে পারবো না। তো তারা ঠিক করে কলেজের পর তারা একটি ওয়ার্কশপে কাজ করবে এবং কিছুটা টাকা সেভিংস করবে, যেন তারা কলেজের এডুকেশন ফিস দিতে পারে। দৃশ্য পাল্টায়, দেখা যায় ভাসু তার অফিসে আসে এবং সে তার আগের বসকে দেখতে পায় না। বসের চেয়ারে তার ছেলে বসা। তার ছেলে কিছুটা রাগী টাইপের। তার ছেলে বলে, এখন থেকে সব কাজ কম্পিউটারে করতে হবে। তার নতুন বস বলে, তোমার কাছে আর 1 মাস সময় আছে, তুমি কম্পিউটার শিখো। এবার ভাসু এই বয়সে সে কম্পিউটার শিখবে, মানে সে তো কাগজ কলমে অনেক ভালো হিসাব করে দিতে পারে, মানে তার এই বয়সে এসে কম্পিউটার শেখাটা অনেক কষ্টকর না? তো কি করবে, তার কাজ দ্বারা সম্পূর্ণ পরিবার চলে। সে এরপর প্রতিদিন রাতে কম্পিউটার শেখে এবং অনেক কষ্ট করে সে 1 মাসের মধ্যে কম্পিউটার এক্সামে পাশ করে। এতে তার পরিবার অনেকটাই খুশি হয়। এরপর ভাসু তার ছেলেকে ডেকে বলে, বাবা আজকাল দেখছি তোমার চেহারাতে একটা ক্লান্তির ছাপ, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোথাও কাজ করছো। প্রভু এখানে প্রথমে না বলল, তারপর ভাসু বলে, দেখো 27 বছর ধরে আমি কাজ করছি, ক্লান্তির ছাপ চেহারাতে আমি বুঝতে পারি। আমি যেই পথে হাঁটছি আমি চাই না তুমি সেই পথে হাঁটো, কারণ আমার লেখাপড়া করার অনেক ইচ্ছা ছিল, কিন্তু আমার কাঁধে যখন পরিবারের দায়িত্ব এসে পড়ে তখন আমাকে লেখাপড়া বাদ দিয়ে কাজ করতে হয়। তাই আমি আজ এখনো ছোটখাটো কাজ করছি। আমি চাই তুমি লেখাপড়া করো, একটা ভালো চাকরি করো এবং নিজের লাইফে অনেক দূরে এগিয়ে যাও। বাবার মুখে এসব কথা শুনে প্রভু কি বলবে সে প্রভু বুঝে উঠতে পারছিল না। তবু সে এখানে বলে, বাবা আমি ভালোভাবে পড়াশোনা করব এবং যেভাবেই হোক ভালো একটা চাকরির ব্যবস্থা করব। সেদিন রাতে ভাসু হার্ট অ্যাটাক করে। পরিবারের সকলে মিলে তাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার তার ছেলেকে বলে একটা ফর্মে সাইন করে রিসেপশনে গিয়ে টাকাটা জমা দিয়ে আসতে, এরপর তার চিকিৎসা শুরু হবে। জীবনের সাথে লড়াই করতে করতে মানুষটা আজ যেন ক্লান্ত হয়ে পড়েছে। ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো, এতটা কষ্ট করে সে যতটা টাকা জমিয়েছিল তার হার্ট অ্যাটাকের চিকিৎসা করাতে গিয়ে সকল টাকা চলে যায়। ভাসু পরে জানতে পেরে অনেকটা কষ্ট পায়, কিন্তু কি করার, তার পরিবারও নিরুপায় ছিল। আর এই বিষয়টা না আমাকে সত্যি অনেকটা ইমোশনাল করে দিয়েছে, যে একটা মানুষ কতটা পরিশ্রম করে কতটা চেষ্টা করে এত দূর অব্দি এগিয়েছে, কিন্তু বাস্তবতা আজ তাকে কোথায় এনে দাঁড় করালো, তাই না? তো এরপর 2 দিন বিশ্রাম নেওয়ার পর পরের দিন থেকে সে কাজে যাওয়া শুরু করে এবং সে কাজে না গেলে কিভাবে তার পরিবার চলবে। এরপর ভাসু তার ভাইয়ের কাছে যায়। তার ভাই অনেক বড় লোক, কিন্তু এই বড় লোক হওয়ার পেছনে সম্পূর্ণ অবদানটা ভাসুর। সে নিজে লেখাপড়া না করে তার ভাইকে লেখাপড়া করিয়েছিল, কিন্তু আজ তার ভাই তার সাথে ঠিকভাবে কথা বলে না। ভাসু জীবনে কখনো লোন নিতে চায় না, তাই সে তার ভাইয়ের কাছে আসে এবং বলে, আমাকে কিছুটা টাকা ধার দাও, আমি আমার একটা বাড়ি কিনতে চাই, আমি কয়েক মাসের মধ্যে তোমার ধারের টাকা শোধ করে দেব। তার ভাই বলে, তোমার কাছে তো কিছুই নেই, তুমি কিভাবে টাকা শোধ করবে? তখন ভাসু বলে, আরে আমার ছেলে লেখাপড়া করছে, ও একটা চাকরি পেয়ে গেলে আমাদের এই সমস্যা হবে না।
তখন তার ভাই বলে যে আগে প্রভুর জবের অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসো, তারপর আমি তোমাকে টাকা দেব। এরপর ভাসু এসে তার ছেলেকে বলে, দেখো তোমাকে যেভাবেই হোক একটা চাকরির ব্যবস্থা করতে হবে, তাহলে আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো। এটা শুনে প্রভু একটা ইন্টারভিউ দিতে যায়। সে ইন্টারভিউগুলো তাদের কলেজে হচ্ছিল। যে কয়টি ইন্টারভিউ দেয় সকলেই তাকে বলে আপনাকে পরে জানানো হবে, কাল জানানো হবে বা পরশু জানানো হবে, কিন্তু ভাগ্যক্রমে কেউ আর পরে জানায় না। সবশেষে একটা কোম্পানি বাকি ছিল যেখানে সে ইন্টারভিউ দিতে যায়। সেখানে তাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়, কিন্তু সে তার প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে না, কারণ যে জব ইন্টারভিউ নিচ্ছে সে বলে তুমি এমনিতে কাগজ কলমে ইঞ্জিনিয়ার, কিন্তু বাস্তবে তুমি জিরো, আর তোমাদের কলেজ থেকে শুধু একজনকে নেওয়া হচ্ছে, সে হচ্ছে মনোজ। প্রভু তার বন্ধুর কথা শুনে অনেকটা খুশি হয়, কিন্তু তার এখানে চাকরি হয়। সে অনেকটা কষ্ট নিয়ে নিজের বাড়ি ফিরে আসে। মানে একটা মানুষ কতটা স্ট্রাগল করলে তার লাইফে এরকম একটা সিচুয়েশন আছে। দেখতে থাকো, সামনে আরো অনেক স্ট্রাগলের কাহিনী আছে। এরপর প্রভু ছোটখাটো অনেক কাজ করে, যেরকম ডেলিভারি দেওয়া, লিফলেট দেওয়া, মানুষজনকে ছোটখাটো কাজে হেল্প করা। তার সাথে সাথে প্রভু অনেক কোম্পানিতে এসে জবের ইন্টারভিউ দিত, কোথাও সে জব পেত না। প্রভু কিছু সরকারি জবে অ্যাপ্লাই করে, কিন্তু সেখানেও সে ফেল হয়ে যায়। তার মনে হচ্ছিল সে তো পরিশ্রম করছিল, কিন্তু ভাগ্য তার সাথ দিচ্ছিল না। এরপর মনোজ প্রভুকে ফোন করে এবং বলে তাদের আইটি কোম্পানিতে একটা এমপ্লয়ি সিট খালি আছে, তুই একটা ইন্টারভিউ দে, বাকিটা আমি দেখছি। তো ইন্টারভিউতে স্যাররা প্রভুকে জিজ্ঞেস করে, আমরা তোমার ব্যাপারে যা সব জানি, তুমি অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছো, সব জায়গায় তুমি ফেল করেছো, ধরো এই জায়গা থেকেও তুমি ফেল করলে, তাহলে তুমি কি করবে? তখন প্রভু বলে, স্যার আমি আবারও চেষ্টা করব, যতদিন অবধি না সফলতার দেখা পাচ্ছি। তো তার এসব কথা শুনে জব ইন্টারভিউ যারা নিচ্ছিল তারা অনেক খুশি হয় এবং প্রভুকে তারা এই জবটা দিয়ে দেয়। প্রভু সারা দিন রাত কষ্ট করে সে জবের পেছনে খাটে এবং 1 বছর পর সে তার মা বাবাকে একটা সারপ্রাইজ দেয় এবং বলে তার হোম লোন অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, সে এখন বাড়ি কিনতে পারবে। এটা শুনে সকলে অনেক খুশি হয়। এরপর তারা ঘর দেখতে বের হয় এবং একটা কথা, তাদের একটা ঘর পছন্দ হয়ে যায়। কিন্তু সেই দিন প্রভুদের বাড়িতে ভাসুর ভাই আসে এবং বলে সে নাকি আরতির জন্য একটি ভালো ছেলে দেখেছে। ছেলেদের কোনো ডিমান্ড নেই, তারা শুধু আরতিকে বউ হিসাবে দেখতে চায়। তো এখানে আরতির বিয়ের ব্যাপারটা চলে আসে এবং মাঝখান থেকে বিয়েতে অনেকগুলো টাকা খরচ হয়ে যায়, যার কারণে এবারও তাদের বাড়ি কিনা হয় না। 2005 সালে দেখার স্বপ্ন আজ 2020 সাল হয়ে গিয়েছে, কিন্তু সেটা এখনো পূর্ণতা পায়নি। এর কিছুদিন পর ভাসু তার ছেলে প্রভুকে বলে, দেখো প্রভু, আমার জানা মতো একটি ভালো মেয়ে আছে, আমি ভেবে রেখেছি আমি তার সাথে তোমার বিয়ে দেব। মেয়েটার একটা সমস্যা আছে, সমস্যাটা হলো সে ছোটখাটো বিষয় রেগে যায়, কিন্তু আমি চাই তুমি তাকে বিয়ে করো। প্রভু এখানে বলে, বাবা তুমি কি বলছো সব? আমি তো আগে ঘর নিব তারপরে বিয়ে করব। কিন্তু তার মা বাবা তাকে অনেক বোঝানোর পর সে ওই মেয়ের সাথে এঙ্গেজমেন্টে শপিং করার জন্য একটি শপিং মলে যায়। সে যখন একটি ড্রেস দেখতে যায়, প্রভু সেখানে আইসুকে দেখতে পায়। এটা সেই আইসু যে তার স্কুল লাইফে অনেক ভালো বন্ধু ছিল, হঠাৎ করে তার জীবন থেকে চলে গিয়েছিল। আইসুকে দেখে প্রভু অনেকটাই অবাক, মানে এতদিন পর আইসুর সাথে হঠাৎ এইভাবে দেখা হয়ে যাবে সে বুঝে উঠতে পারেনি। তো প্রভু আইসুর সাথে কথা বলে। প্রভু আইসুকে সে ছোটবেলা থেকেই ভালোবাসতো। বর্তমানে তার যার সাথে বিয়ে হওয়ার কথা সে তো চায় না এই মেয়ের সাথে বিয়ে করতে, পরিবার বলছে দেখে সে বিয়ে করছে। কিন্তু এরপর প্রভু যখন আইসুকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে বিয়ে করবে, তখন আইসু এ কথা শুনে অবাক হয় এবং সে হ্যাঁ বলে। প্রভু তখন ঘরে গিয়ে বলে সে ওই মেয়েকে বিয়ে করতে পারবে না। ভাসু বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো, তুমি কি বলছো এসব? তখন আরতি এবং তার মা তার বাবাকে বোঝায়, দেখো যেখানে ছেলে মেয়ের অমতে বিয়ে হচ্ছে সেই বিয়ে কিভাবে ভালো হবে বলো তো, আর ওরা ওদেরটা ভালো বোঝে। ভাসু এখানে না চাইতো প্রভু আর আইসু বিয়ে করে ফেলে। এবার প্রভু যেখানে জব করে সেখানে বস বলে এখন থেকে ছুটির দিনও তোমাদের কাজ করতে হবে, ওভারটাইম করতে হবে এবং এই ওভারটাইমের জন্য তোমাদের কোনো বেতন দেওয়া হবে না। তখন প্রভু বলে, দেখুন স্যার, প্রথম থেকেই আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি এবং আমি আজও সেটাই করছি। আপনার তো যেখানে আমার প্রমোশন দেওয়ার কথা সেখানে আপনি আমাকে দিয়ে এক্সট্রা টাইমের কাজ করিয়ে নিচ্ছেন, কিন্তু প্রমোশন আর দেননি। তখন তার স্যার বলে, দেখো এটা লকডাউনের সময়, মানুষ এখন জব হারাচ্ছে, আর তোমার মতো কিছু লোক জব নিয়ে কমপ্লেন দিচ্ছে, ভালো কাজ ছেড়ে দাও, আমরা অন্য লোক দেখে নিব। তো বাধ্য হয়ে আর কি কাজটা করতে হয় প্রভুর। সমস্যা শুধু এক জায়গা দিয়ে আসে না, সমস্যা যখন শুরু হয় সব জায়গা থেকেই শুরু হয়। আরতির ফ্যামিলি থেকে প্রভুকে হসপিটালে ডাকা হয় এবং প্রভুকে বলে তোমার বোনকে নিয়ে যাও, তোমার বোন স্বামীর উপর হাত তুলেছে। প্রভু যখন বাড়িতে এসে আরতিকে এই ব্যাপারে জিজ্ঞেস করে যে আরতি কেন এই কাজ করেছে,
আরতি তখন বলে, বাবা তোমরা তো আমাকে বিয়ে দিয়েছো ঠিকই, কিন্তু ওই বাড়ির লোকজন আমার সাথে এতটাই খারাপ ব্যবহার করেছে যে আমাকে একটা কাজের লোকের মতো বিহেভ করতো আমার সাথে। প্রভুর মা বলে, তুমি আমাদের এতদিন সেটা বলনি কেন? আরতি বলে, আমি এসব বলিনি, তোমরা আমাকে অনেক টাকা পয়সা খরচ করে বিয়ে দিয়েছো, এবার এসব বললে তোমরা আমাকে নিয়ে অনেক চিন্তা করবে। অন্যদিকে পরের দিন প্রভু যখন কাজে যায়, বস তার জব থেকে প্রভুকে বের করে দেয়। সে তার বাড়িতে এসে কেঁদে ভেঙে পড়ে এবং সে বলে, আমার ওপর অনেক দায়িত্ব আছে, আমি জানি না আমি সকলের দায়িত্ব কিভাবে পূরণ করব। যাই হোক, আমি আর এই বদ্ধ জীবনে থাকতে চাই না, যেখানে নিজের কোনো নাম নেই, যেখানে নিজের কোনো ইচ্ছের দাম নেই। আমি দরকার হলে ছোটখাটো কাজ করে নিতে পারবো। তখন তার পরিবার বলে, আমরা তোমার সাথে আছি, কিছু হবে না। তো প্রভু এখানে একটা ডিসিশন নেয়। সে 36 বছর বয়সে এসে সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া শুরু করে। প্রভু অনেক কষ্ট করে লেখাপড়া করে, এক্সাম দেয় এবং সে একটি ভালো চাকরিও পেয়ে যায়। কয়েক বছর কাজ করার পর সে বিয়ের লোন ক্লিয়ার করে এবং পরবর্তীতে হাউস লোন নেয়। এরপর প্রভু তার মা বাবাকে নিয়ে ওই বিল্ডিং এ আসে, যেখানে 15 লাখ টাকা দিয়ে যেই ঘরটি তারা নিতে পারেনি ওই সময়। আজকে প্রভুর কষ্টের টাকায় তারা 3BHK এর একটি ফ্ল্যাট কিনে নেয়। এই বিষয়টা দেখে ভাসুর চোখে অনেক জল চলে আসে। জীবনের শেষ পর্যায়ে এসে সে আজ নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছে তার ছেলের দ্বারা। সে নিজের নামে একটি ফ্ল্যাট কিনতে পেরেছে। তার এই স্বপ্ন পূরণ করেছে তার সন্তান। একটি কথা আছে জানো, যে তুমি যদি সৎভাবে লেগে থাকো তাহলে তোমার যত বড়ই স্বপ্ন হোক না কেন সেটা একদিন কোনো না কোনোভাবে ঠিকই পূরণ হয়ে যাবে। আসলে উপরে একজন রয়েছে, সে সঠিক সময় আসলে হয়তো সঠিক জিনিসটা আমাদেরকে দিয়ে দেবে। হয়তো একটু দেরিতে পাবো, বাট পাবো। তো তোমাদের সাথে আমি ছিলাম প্রান্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ অব্দি ভালো থেকো। আর হ্যাঁ, কখনো হাল ছেড়ো না, জীবনে যত বড়ই বাধা আসুক না কেন